নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজকেই কিন্তু ট্রান্সফার উইন্ডোর একদম শেষ দিন, আর লাস্ট কয়েক ঘন্টায় কিন্তু আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার দেখতে পাবো। তার সাথে সাথে আজকে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ রয়েছে, সেই নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল কি কিছু চমক দিতে চলেছে সেই নিয়েও আলোচনা করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে ডুরান্ড কাপ নিয়ে, তো দেখতে দেখতে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচটা এসে গেল। আজ ঠিক সন্ধ্যা 5:30টায় মোহনবাগান তারা মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্টের সঙ্গে। তো লাস্ট সিজনেও কিন্তু মোহনবাগান তারা চ্যাম্পিয়ন দল, আর প্রথমবারের জন্য কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলতে চলেছে নর্থ ইস্ট। তো ধারে ভারে সমস্ত দিকেই কিন্তু এগিয়ে থাকবে মোহনবাগান, কিন্তু ম্যাচটা যে খুবই একটা হাই ভোল্টেজ হবে সেটা আমরা বুঝতেই পারছি। নর্থ ইস্টের প্লেয়াররা যেরকমভাবে অ্যাটাক করেছে, তার সাথে সাথে যেভাবে ডিফেন্স করেছে, যথেষ্ট তারা সুন্দর ফুটবল পুরো টুর্নামেন্ট জুড়ে ফুটবল খেলেছে। তার সাথে সাথে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের নজর কাড়া পারফরমেন্স তো ছিলই। আর মোহনবাগান দলের আক্রমণ ভাগ খুবই ভালো, কিন্তু তাদের সমস্যার জায়গা ডিফেন্স। সেখানে কিন্তু প্রতি ম্যাচেই কম বেশি করে গোল খেয়েছে, পিছিয়ে পড়েও কিন্তু কামব্যাক করেছে অ্যাটাকের জন্য। তো একটা অসাধারণ কিন্তু আমরা ম্যাচ দেখতে পাবো। তো দুটো দলের আমরা যদি লাইন আপ কীরকম হতে পারে সেই দিকে তাকাই, তো প্রথমেই নর্থ ইস্টকে নিয়ে কথা বলতে হয়। গোলকিপার পজিশনে কিন্তু অবশ্যই গুরমিত শুরু করতে চলেছে, 4 ডিফেন্সে যাবে। সেন্টার ব্যাকে দীনেশ সিংয়ের সঙ্গে মিচেল জিবাকো দলের ক্যাপ্টেন হিসাবে শুরু করবে। সাইড ব্যাকে আসির আক্তারের সঙ্গে সামতে। মাঝমাঠ প্লেয়ার হিসাবে মায়া কান্নানের সঙ্গে কিন্তু মোহাম্মদ আলী বেমামার। তাদের উপরে কিছুটা অ্যাটাকিং মিডিও পজিশনে কিন্তু নেস্টার আলভারেজ থাকবে। 2 উইংয়ে, একদিকে থই সিং, অপরদিকে কিন্তু জিতিন এমএস। আর আপ ফ্রন্টে কিন্তু আলাউদ্দিনকেই সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে শুরু করাবে। পরবর্তী সময় তাদের বেঞ্চে গুলিয়ার্মো ফান্ডারলাইজের মতন একজন দারুণ মাপের প্লেয়ার রয়েছে, তার দিকেও কিন্তু নজর থাকবে। আর জিতিন এমএস যা ভালো ফুটবল খেলছে, মায়া কান্নান এবং মোহাম্মদ আলীর যা মাঝমাঠ, সেখানে কিন্তু একটা দারুণ তারা ফুটবল উপহার দিতে চাইবে। তার সাথে সাথে যদি আমরা একটুখানি মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তো ডিফেন্স কিন্তু একটুখানি সমস্যার জায়গায় রয়েছে। তো সেই ডিফেন্সে কিন্তু যদি 3 ডিফেন্সে যায়, সুভাশিস বোস সঙ্গে আলবার্টো রড্রিগেজের সঙ্গে দীপেন্দু বিশ্বাসকেই শুরু করানো দরকার। আর গোলে তো বিশাল রয়েছে। মাঝমাঠ প্লেয়ারে অভিষেক সূর্যবংশীর সঙ্গে আপুইয়াকে প্রথম থেকে দেখতে চাই, পরবর্তী সময় যদি থাপাকে নিয়ে আসা হয় ঠিক আছে। এবং অ্যাটাকিং মিডিওতে গ্রেগ স্টুয়ার্টকে দেখা যেতে পারে। 2 উইং ব্যাক হিসাবে লিস্টনের সঙ্গে মনবীর সিং, আর আপ ফ্রন্টে ডিমি পেট্রেটোস এবং জেসন কামিংস। তো ফাইনাল ম্যাচ, তার প্রেসার কিন্তু আলাদাই থাকে। জোড়া স্ট্রাইকার এবং তার নিচে থেকে যদি স্টুয়ার্টকে শুরু করানো হয়, তো গোল কিন্তু অবশ্যই মোহনবাগান তুলে নিতে পারবে। গোল যদি আগে পেয়ে যায়, তো সেক্ষেত্রে ম্যাচটাকে বার করে দেওয়া সম্ভব রয়েছে। তো সেক্ষেত্রে গোলের জন্য ঝাঁপানো উচিত প্রথম থেকেই। আর যেরকমভাবে দল প্রিপারেশান নিয়েছে খুবই ভালো ছন্দে রয়েছে। কিছু কিছু জায়গা তো সমস্যা রয়েছে, সেসব বাদ রাখলেও কিন্তু আজকে মোহনবাগান ফেভারিট হিসাবে রয়েছে। তো আজকের ম্যাচের স্কোর লাইন কী হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ম্যাচ তোমরা দেখতে পাবে সোনি স্পোর্টস 10-10-3 চ্যানেল এবং সোনি লিভে। আর যদি কোনো ফ্রি ব্যবস্থা পাই তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো। তার জন্য অবশ্যই একটু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট বক্সটা চেক করো। তো সবাই কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করো। তো আমার তো মানে যদি নিজের মতামত বলতে বলো, আমি তো অবশ্যই চাইবো আমাদের বাংলার ক্লাব মোহনবাগান জিতুক, কিন্তু নর্থ ইস্টও ভালো ফুটবল খেলেছে, তারাও চাইবে ট্রফির জন্য ঝাঁপাতে। তো একটা দারুণ ম্যাচ হবে। আর ম্যাচের আগে যদি সময় পাই, কারণ ওয়েদার আমাদের দিকে আজকে একটু খারাপই রয়েছে, যদি ওয়েদার ভালো থাকে তো অবশ্যই লাইভ আসার চেষ্টা করব। তো লাইভে কিন্তু আড্ডা দেওয়া যাবে। তো এরপরে আমরা নেক্সট টপিকে চলে আসি, সেটা হচ্ছে সরাসরি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো কালকে মার্কাসের তরফ থেকে একটা টুইট এসেছে, যেটা কিন্তু আমরা অনেক দিন আগে থেকেই বলছিলাম। এবার আমরা ছোট চ্যানেল, আমরা বাংলা মিডিয়া, আমাদের কথা অনেকেই মানে সহজে বিশ্বাস করতে চায় না, কিন্তু বেশিরভাগ আমার অন্তত ফ্যামিলি মেম্বার্সই ভরসাটা রাখে, সেটা আমরা দেখে এসেছি। তো মার্কাস যেটা জানিয়েছে, বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ার্স কিন্তু বেরিয়ে যেতে পারে ইস্টবেঙ্গল থেকে, সেটা এক্সপেক্ট করা যায়। অবশ্যই এমন কিছু প্লেয়ার রয়েছে তাদের নিয়ে কোনো রকম প্ল্যানিং
নেই ইস্টবেঙ্গলের। আর ইস্টবেঙ্গলের প্ল্যানিংই রয়েছে একজন সাইড ব্যাক আনা, যে কিন্তু সাইড ব্যাকের সাথে সাথেও সেন্টার ব্যাকে খেলতে পারে। তো প্রথম চয়েস অ্যালেক্স সাজি। দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল চেষ্টা করে আসছে অ্যালেক্স সাজি, অ্যালান সাজি দুজনকে নেওয়ার চেষ্টা করলেও অ্যালান সাজি এফসি গোয়াতে গেছে। অ্যালেক্স সাজির সঙ্গে কথাবার্তা ইস্টবেঙ্গল অনেক দূর এগিয়ে রেখেছিল। তো ইস্টবেঙ্গল অপেক্ষা করছিল যদি হায়দ্রাবাদ দল কোনোভাবেই আইএসএল না খেলতে পারে তো তাহলে কিন্তু সমস্ত প্লেয়াররা ফ্রি হয়ে যাবে এবং সহজেই পাওয়া যাবে। কিন্তু হায়দ্রাবাদ আইএসএল খেলবে, তারা কিন্তু ইনভেস্টারও পেয়ে গেছে, তারা স্বদেশি প্লেয়ার বিদেশি প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা বলছে, ফ্রি প্লেয়ার। তো সেই জায়গাতেই তারা কোনোভাবেই অ্যালেক্স সাজিকে ছাড়তে চাইছে না, তারা চাইছে তাকে ধরে রাখতে, এমনকি আরও একটা সিজন কন্ট্রাক্ট দিয়ে পরবর্তী সময় চড়া দামে বিক্রি করে প্লেয়ার নিতে। তো সেই জায়গাতেই ইস্টবেঙ্গল একটুখানি পিছিয়ে এসেছিল। কিন্তু ইস্টবেঙ্গলের প্রয়োজন তো রয়েছে, কোচ কার্লোস কোয়াদ্রাস চেয়েছে, তো সেক্ষেত্রে এই প্লেয়ারটা দারুণ অপশান হতে পারে। এবার হায়দ্রাবাদের যা বর্তমানে অবস্থা রয়েছে আইএসএল স্কোয়াডের দিকে তাকালে রীতিমতন চোখ ফেটে জল বেরিয়ে আসবে। কারণ যেরকমভাবে হায়দ্রাবাদ কিছু বছর আগে আইএসএল চ্যাম্পিয়ন, যেই দলটাকে দেখে বাদবাকি দলরা কিন্তু সবাই পরিকল্পনা করতো যে এরকম একটা দলকে হারাতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে। সেখানে যদি আমরা কথা বলি, গোলকিপার পজিশানে তাদের একজন প্লেয়ার রয়েছে, ডিফেন্স পজিশানে 5-6 জন মতন প্লেয়ার রয়েছে, মিডফিল্ডার পজিশানেও ওই 5-6 জন প্লেয়ার রয়েছে, আর আক্রমণ ভাগে গোটা চারেক প্লেয়ার রয়েছে। সব দিক দেখতে গেলে ওই 12 থেকে 13টা মতন প্লেয়ার রয়েছে। তার মধ্যে আবার কিছু প্লেয়ার তারা খেলবে না এরকমই একটা ভাবনা চিন্তা তাদের রয়েছে। তো সেই জায়গাতে তাদের প্রথম দরকার কিছু প্লেয়ার। তো ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু এমন কিছু প্লেয়ার রয়েছে, তারা কিন্তু ইস্ট বেঙ্গলে এই বছরে সুযোগ পাবে না। প্রথম প্লেয়ার গোলকিপার কমলজিৎ সিং 2025 সাল পর্যন্ত যুক্ত থাকলেও কমলজিৎ লাস্ট সিজনে একটা ম্যাচে সুযোগ পেয়েছিল, আর এই সিজনে তাকে কোনোভাবে ডাকাই হয়নি। কন্ট্রাক্টেড প্লেয়ার হলেও তাকে নিয়ে কোনো রকম পরিকল্পনা ইস্টবেঙ্গলের নেই। তো কমলজিৎ কিন্তু এর আগে হায়দ্রাবাদে খেলেছে, তো তার কিন্তু একটা হোমকামিং হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাকে যদি ইস্টবেঙ্গল লোন ডিল বা যদি পার্মানেন্ট ডিলেও দিয়ে দেয়, হ্যাঁ পার্মানেন্ট ডিলে দিতে গেলে একটু সমস্যা, কারণ একটা হাই স্যালারি কমলজিতের রয়েছে। তো লোন ডিল হলে দুপক্ষ মিলেই তাকে স্যালারি দেবে যেহেতু, তো অনেকটাই কিন্তু মানে ব্যাপারটা সহজে মিটে যেতে পারে। তার সাথে সাথে সার্থক গোলই লাস্ট সিজনেও তাকে চেন্নাই এফসিতে লোনে পাঠানো হয়েছিল, কোনো রকমভাবে তাকে প্ল্যানিংয়ে রাখা হয়নি। সিএফএল খেলার পরও চেন্নাইতে পাঠানো হয়েছিল, এই সিজনেও সিএফএলে কয়েকটা ম্যাচে তোমরা দেখেছো। তারপর থেকে আর সার্থককে দেখতে পাওনি। আমি যেটা জানাছিলাম যে সার্থকের না থাকার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো সার্থকের সঙ্গে খুব সম্ভবত কন্ট্রাক্ট টার্মিনেটও হয়ে যেতে পারে। আর সার্থককে কিন্তু হায়দ্রাবাদে ছেড়ে দেওয়াটা সবথেকে ভালো কাজ। সেক্ষেত্রে একটা রাইট ব্যাক প্লাস সেন্টার ব্যাক, মানে একটা ডিফেন্সে খেলে দিতে পারবে একটা প্লেয়ার, একটা গোলকিপার কমলজিৎ রয়েছে দুটো। তার সাথে সাথে এডউইন ভনসফল, তাকে নিয়েও কোনো প্ল্যানিং নেই। লাস্ট সিজনেও একদম গেম টাইম পায়নি, কিন্তু এই সিজনে ভালো পারফরমেন্স কিন্তু এডউইন সিএফএল এর দলে দিচ্ছে। তো কোচ যদি মনে করে তাকে রাখতে পারে, তা না হলে তাকে ছেড়ে দেওয়াটাই ভালো কাজ। সেও কিন্তু ডিফেন্সের সাথে সাথে মাঝমাঠ প্লেয়ারে খেলতে পারে। ভিপি সুয়ে লাস্ট সিজনে একদমই ছন্দে ছিল না, আর এই সিজনেও সিএফএল এ ছন্দে নেই। তো তাকে ছেড়ে দেওয়াটাও মনে হয় সঠিক কাজ, এবং তারও একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে। তো এই 4 জন প্লেয়ারকে তো ছেড়ে দিতেই পারে ইস্টবেঙ্গল। তার সাথে সাথে কিন্তু একজন মানে স্ট্রাইকার প্লেয়ার বা উইঙ্গার প্লেয়ার বলতে পারো, আরও একজন উইঙ্গার, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের রিজার্ভ টিমের প্লেয়ার অভিষেক কুঞ্জাম। তো অভিষেককে নিয়েও কিন্তু খুব একটা খুশি নয় বিনো জর্জ। যেরকমভাবে বিনো জর্জ আরও প্লেয়ারদের তৈরি করেছে, সেইভাবে অভিষেক কুঞ্জাম অতটাও নাম করতে পারেনি। তো অভিষেককেও কিন্তু ছেড়ে দেওয়াটা দরকার, কারণ অভিষেকের সাথেও কন্ট্রাক্ট রয়েছে। লাস্ট সিজনে আইএসএল স্কোয়াডে অভিষেককে রাখা হয়েছিল, কিন্তু পারফরমেন্স ভালো ছিল না। তো অভিষেককেও ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। তো এতগুলো প্লেয়ারকে দিয়ে কিন্তু অবশ্যই হায়দ্রাবাদকে একটা ভালো অফার তো পাঠিয়েছে। আরও কিছু প্লেয়ার হায়দ্রাবাদ চেয়েছিল, সেই প্লেয়ারের নাম এখন বলছি না। যদি ডিল হয়ে যায় বা যদি ডিল ভেস্তেও যায়, কালকে বা পরশু দিন তোমাদের জানিয়ে দেবো বাদবাকি ব্যাপার। তো এই প্লেয়ারগুলোকে ছেড়ে দেওয়াটা হচ্ছে সবথেকে ভালো কাজ, এবং ছেড়ে দিলে কিছুটা হলেও ইস্টবেঙ্গল তাদের স্কোয়াডের যেটা ডেপথ সেটাকে রাখতে পারবে, কিছু খরচার জায়গাগুলোকে তারা কমাতে পারবে, প্লাস একটা ভালো প্লেয়ার পেয়ে যাবে, কিছু টাকা পয়সাও পেয়ে যাবে। তো অনেকগুলো দিক কিন্তু ভালো হবে ইস্টবেঙ্গলে। তো সেই নিয়েই কিন্তু একটা পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক শেষ দিনে শেষ মুহূর্তে আর কয়েক ঘন্টার মধ্যে কি চমক আসতে চলেছে। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।